রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের আরও একটা স্বপ্নময় দিন, একেবারে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। পুরো দলই দাঁড়িয়ে আছে, পুরো বাংলাদেশের মানুষই সেই ইতিহাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। রাওয়ালপিন্ডিতে শেষ দিনে যদি বাংলাদেশ 143 রান করতে পারে, সেক্ষেত্রে প্রথমবার আমরা তাদেরকে যেমন পাকিস্তানকে যেমন টেস্টে হারিয়েছি, প্রথমবারের মতো টেস্টে সিরিজও জিতে নেব, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবো। এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমার কাছে যেটা মনে হয়। আজকের ম্যাচের চতুর্থ দিন যে খেলাটা হয়েছে সেটা পুরোটা নিয়ে আলোচনা করব। তারপরে আস্তে আস্তে কি পরের দিন বা পঞ্চম দিন আবহাওয়া কী ধরনের থাকতে পারে সেটাও একটু আপনাদের জানানোর চেষ্টা করবো। যেটা হচ্ছে যে আজকে যখন তারা ব্যাটিংয়ে নামলো শুরুতে, তাদের ব্যাটিংয়ের শুরুটা কিন্তু খুব ভালো ছিল। একদম শুরুর দিকে যদি দেখি, খুব সম্ভবত প্রথমে 1 ঘন্টায় তারা 40 থেকে 45 রান বা 47 রান তুলে ফেলেছিল। তো ওই মুহূর্তে মনে হচ্ছিল যে পাকিস্তান বোধহয় খুব বড় একটা স্কোর করে ফেলবে, বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করবে বা ম্যাচটা হয়তো ড্রয়ের দিকে যাবে বলে মনে হচ্ছিল। কিন্তু যখন ওই সময়টাতে তাসকিন আহমেদ বোলিংয়ে আসলেন, তাসকিন আহমেদ বোলিংয়ে এসেই সাইম আইয়ুবকে ফেলালেন। সাইম আইয়ুব একটু মিড অফের দিক দিয়ে একটা ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, নাজমুল হোসেন শান্ত দারুণ একটা ক্যাচ নিলেন, তারপরে তিনি ফিরে গেলেন। তাসকিন আহমেদ যে শুরুটা করলেন, তারপরের গল্পটা একেবারেই পুরোপুরি হাসান মাহমুদ এবং নাহিদ রানার। গতকাল হাসান মাহমুদ লাইমলাইটে এসেছিলেন বা আলোচনায় এসেছিলেন, শেষ দিকে তিনি 51 বলে 13 রান করেছিলেন, অপরাজিত। লিটন দাসকে দারুণ একটা সঙ্গ দিয়েছিলেন। আবার যখন বোলিংয়ে নেমেছিলেন একেবারে শেষ বিকেলে, তখন 2টো উইকেট তুলে নিয়েছিলেন, যেখানে যে 2টো উইকেট তুলে নিয়েছেন সেটার কারণে বাংলাদেশ একটু অ্যাডভান্টেজ পেয়েছিল। আজকে যখন তিনি বোলিং করলেন তার সঙ্গে নাহিদ রানা, সেইটা কিন্তু একটা বড় কম্বো তৈরি করলো এবং পাকিস্তানকে পুরো গড়িয়ে দিল। দেখুন, এইখানে ম্যাচের বড় একটা অংশ বা আজকের দিনের যে পাকিস্তান যে ব্যাটিং করছিল তাদের যে ম্যাচটা ঘুরিয়ে দেওয়া, সেখানে সবচেয়ে বড় কাজটা করেছেন বোধ হয় যে নাহিদ রানা। কারণ দেখুন, তাসকিন উইকেট নেওয়ার পরে প্রথম সেশনের সময় নাহিদ রানা যে 3টা উইকেট নিলেন, বাবর আজম, শান মাসুদ এবং হচ্ছে সাউথ শাকিল, এই 3টা ব্যাটসম্যানই কিন্তু পাকিস্তানের একেবারে টপ লেভেলের ব্যাটসম্যান। আপনি যদি দেখেন টপ অর্ডার থেকে বা মিডল অর্ডারে এই 3জন ব্যাটসম্যান কিন্তু মানে যেমন বাবর আজমকে নিয়ে আপনি তার নতুন করে বলার দরকার নেই, কারণ বাবর আজম হয়তো আপনি বলতে পারেন যে এখন ছন্দে নেই, রান করছে না নিয়মিত, সেক্ষেত্রে আপনি তাকে হয়তো সেভাবে গুনতে নাও পারেন। কিন্তু বাবর আজম এই এমন টাইপের ব্যাটসম্যান, বাবর আজম, বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ, তারা এমন মাপের ব্যাটসম্যান যে কোনো সময় আপনাকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে, আপনাকে ম্যাচ থেকে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তো বাবর আজমকে আপনি আসলে কখনোই ছোট করে দেখার সুযোগ নেই। তিনি লাস্ট কয়েক বছরে যে ধরনের পারফর্ম করেছেন, বাবর আজমকে ফেরালেন, শান মাসুদ তাদের উইকেটকে তাদের অধিনায়ক, তিনিও লাস্ট ইনিংসে একটা 50 করেছিলেন, মানে প্রথম ইনিংসে একটা 50 করেছিলেন। তার মানে হচ্ছে এই ইনিংসেও তার একটা ভালো করার সম্ভাবনা ছিল। এমন একটা মুহূর্তে তাকে তিনি ফেরালেন। সাউথ শাকিল প্রথম টেস্টে তিনি সেঞ্চুরি করেছিলেন। তো এই যে 3জন টপ লেভেলের ব্যাটসম্যানকে নাহিদ রানা ফেরালেন পরপর নিজের 3 ওভারে, এই পারফরমেন্সটা বা এই সময়টা কিন্তু পুরো ম্যাচটা একেবারে ঘুরিয়ে দেয়। পাকিস্তান একটা সময় ভালোই মনে হচ্ছিল যে অনেক দূর যাবে, তখন এই যে 3টে উইকেট হারালো, তারপর থেকে তারা কিন্তু একেবারে ব্যাক ফুটে চলে যায়। তারপর কিন্তু রেজওয়ান একটা জুটি করার চেষ্টা করেছিলেন, কিন্তু রেজওয়ানকে যখন হাসান মাহমুদ ফেরালেন, অনেকটা সময় নিয়ে ফেরাতে হয়েছে তাকে। যখন ফেরালেন হাসান মাহমুদ, তারপরে বলে আবার আরও একটা উইকেট তুলে নিলেন। এই যে 2টো উইকেট তুলে নিল, এই 3টা এবং এই 2টা, এই 5টা উইকেটই মূলত পুরো ম্যাচটাকে বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দিয়েছে। এই যে পেসারদের পারফরমেন্সটা পুরো ইনিংস জুড়ে আপনি যদি দেখেন, তাসকিন আহমেদ হয়তো একটা উইকেট পেয়েছেন, কিন্তু তাসকিন আহমেদ শুরুটা করে দিয়েছেন খুব দারুণভাবে। তারপরে ওই মোমেন্টামটা ক্যারি করেছেন নাহিদ রানা, হাসান মাহমুদ, তারা সেই কাজটা করেছেন। দেখুন, এরা কিন্তু খুব বেশি ওভার বল করেন, কেউ একজন হয়তো 10 ওভার বল করেছেন, কেউ হয়তো 11 ওভার বোলিং করেছেন, যেখানে 40-45 করে রান দিয়েছেন। হাসান মাহমুদ পেলেন প্রথমবারের মতো 5 উইকেট এবং নাহিদ রানা 4টা উইকেট পেলেন। যেখানে নাহিদ রানার গতি, লাইনগুলো কিন্তু খুব ভালো করছিল। কারণ দেখুন, নাহিদ রানা যখন শুরুর দিকে আসলো, আমার যতটুকু মনে পড়ে যে খুলনা রয়্যাল বেঙ্গলসে হয়ে তিনি খেলেছিলেন, তখন তার একটা ওভার নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল। তিনি লাইন ভালো ঠিকঠাক লাইনতে বোলিং করতে পারছেন না, পেস ছিল, তার পেসটা মানুষকে স্বপ্নে দেখছিল। কিন্তু লাইন নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল যে তিনি যেহেতু লাইন বজায় রেখে বল করতে পারেন না, সেক্ষেত্রে হয়তো তার এই পেসটা আমরা কাজে লাগাতে পারবো না। কিন্তু দেখুন, 1 বছর না যেতেই
এই নাহিদ রানাকে নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করেছে, টিম ম্যানেজমেন্ট বা যে কোনোভাবে যেভাবে কাজ করা প্রয়োজন সেটাই করেছে। তারপর কিন্তু তার লাইন লেন্থে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। সেই লাইন লেন্থ পরিবর্তনের ফলে কিন্তু আমরা এই 2 টেস্টে নাহিদ রানার কাছ থেকে দারুণ বোলিং পেয়েছি। আপনি হয়তো প্রথম টেস্টের কথা বলতে পারেন যে খুব বেশি উইকেট পাইনি, কিন্তু যে উইকেটগুলো পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ উইকেট, ভাইটাল উইকেট, এবং প্রতিপক্ষকে আপনি যে গতি দিয়ে যে একটা প্রেশার ক্রিয়েট করতে পারেন, প্রেশারে ফেলতে পারেন, সেইটা কিন্তু নাহিদ রানা পুরোপুরি করে দেখিয়েছে। আর হাসান মাহমুদ শ্রীলঙ্কা বিপক্ষে যখন তার অভিষেক হলো তখন তিনি ভালো বোলিং করেছিলেন, বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছিল কিন্তু বোলিংটা তিনি ভালো করেছিলেন। এই টেস্টে কিন্তু হাসান মাহমুদের দারুণ বোলিং হয়েছে। তার যে একটা বুদ্ধিদীপ্ত, তার যে ঠান্ডা মাথার একজন পেস বোলার নর্মালি একটু অ্যাগ্রেশন দেখান বা একটু অন্যরকম হন, সেক্ষেত্রে হাসান মাহমুদ একটু ভিন্ন একটু ঠান্ডা মাথায় পরিকল্পনা করে লেন মেনটেন করে সুইং দেওয়ার চেষ্টা করে ব্যাটসম্যানদের কাবু করার চেষ্টা করেন, সেটাই করেছেন। বাংলাদেশের পেসারদের জন্য একেবারে একটা রঙিন দিন, স্বপ্নের দিন, কারণ 10টা উইকেটই প্রথমবারের মতো কোনো টেস্টের এক ইনিংসে বাংলাদেশের পেসাররা 10টা উইকেট নিয়েছেন। ওয়ানডেতে এর আগে বাংলাদেশ নিয়েছিল খুব সম্ভবত গত মার্চে বা এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে তারা 10 উইকেট নিয়েছিল। সে সময় হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত ছিলেন। তারপরে এই গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডে গিয়ে তারা নেপিয়ার 10টা উইকেট নিয়েছিল। এই হচ্ছে বাংলাদেশের 10 উইকেট নেওয়ার কীর্তি। এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ যখন পাকিস্তানকে অল আউট করে দিল, বাংলাদেশের সামনে তখন 185 রান টার্গেট। আপনি যদি বিবেচনা করেন যে 4th ইনিংসে 185 রানও অনেক সময় খুব বেশি মানে সহজ ব্যাপার না। কারণ দেখুন, এই টেস্টে যদি আপনি খেয়াল করেন কোনো ইনিংসে কিন্তু খুব আহামরি কোনো রান হয়নি। আপনি যেমন প্রথম টেস্টে যদি আপনি চিন্তা করেন, একদল 450 রান করেছে, পাকিস্তান 450 রান করেছিল, বাংলাদেশ 550 রান করেছিল। তার মানে হচ্ছে ওখানে ব্যাটিং ফ্রেন্ডলি একটা ব্যাপার ছিল। লিটন দাস গতকাল যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি তখন বলেছিলেন যে উইকেটটা প্রথম টেস্টের সাথে অনেকটা ডিফারেন্স আসছে, কারণ হচ্ছে এই উইকেটটা একটু স্টিকি মনে হচ্ছে, একটু ধীরে বল আসছে, আপনি গিয়ে মারতে পারবেন, ব্যাপারটা এত সহজ না, আপনার ওখানে থাকতে হবে, দেখতে হবে, তারপর আপনি হয়তো চার্জ করতে পারবেন। এরকম একটা উইকেটে দুটো দলই 250 রানের মতো করেছে, 270, 274, 262, এই ইনিংসে 172। তো রান যে হচ্ছে না এরকম একটা পর্যায়ে 185 রান অনেক বড় একটা স্কোর বলে আমার কাছে মনে হয়। কিন্তু বাংলাদেশ সেটাকে একেবারে সহজ করে ফেলেছে। সেটা হচ্ছে যে বাংলা যখন ব্যাটিংয়ে নামলো, জাকির হাসান এবং সাদমান ইসলাম নর্মালি যেমন একেবারে ধীর সুস্থির হয়ে খেলেন, ঠান্ডা মাথায় ব্যাটিং করেন, সেটাই তিনি করছিলেন। কিন্তু জাকির হোসেনকে আমরা একটু অন্যভাবে দেখলাম। প্রথম ইনিংসে তিনি খুব স্ট্রাগল করছিলেন, প্রথম টেস্টেও খুব বেশি যে ভালো করেছিলেন সেটাও বোধহয় বলার সুযোগ নেই। তিনি যে খুব ছন্দে আছেন সেটাও বলা যাচ্ছে না। কিন্তু তিনি এই টেস্টের একদম দ্বিতীয় ইনিংসে যে ধরনের ব্যাটিংটা শুরু করলেন, আসার পরেই এই 4 ছক্কা একদম কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করলেন পাকিস্তানের বোলারদের মির হামজা এবং খুররম শাহজাদকে। এই যে কাউন্টারটা বাংলাদেশকে কিন্তু অনেক বেশি এগিয়ে দিল। 7 ওভারে 42 রান, একেবারে মানে ওয়ানডেতেও এরকম অনেক সময় হয় না যে 7 ওভার আপনি বিনা উইকেটে 42 রান তুলছেন, পাওয়ার প্লেতে আপনি 40-50 রান হলেই খুশি। সেখানে আপনি টেস্টে 7 ওভারে 42 রান তুলে দিয়েছে। বাংলাদেশকে যদি জিততে হয় সেক্ষেত্রে শেষ দিনে 10 উইকেট হাতে আছে, রান করতে হবে 143। যদি ওই দিন শেষ দিনে আসলে খেলা ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে বাংলাদেশের জয় না পাওয়ার কোনো কারণ নেই। এখন যেটা হচ্ছে যে শেষ দিনে কি বাংলাদেশের খেলাটা হবে কিনা, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ দেখুন, বাংলাদেশ যখন আজকে ব্যাটিং করছিল তখনই আসলে মেঘলা আকাশ ছিল, ফ্লাড লাইট ব্যবহার করে খেলতে হয়েছে। বাংলাদেশ 6 ওভারে খুব সম্ভবত 32 বা 34 রান নিয়ে বিরতিতে গেল। তারপরে যখন ব্যাটিংয়ে ফেরার পর মাত্র 1 ওভার খেলা হয়েছে। তারপরে কিন্তু ওই মেঘলা আকাশের কারণে কিন্তু শেষ পর্যন্ত মানে আলোক স্বল্পতার কারণে কিন্তু শেষ পর্যন্ত খেলা সম্ভব হয়নি। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করে আজকের দিনের খেলা শেষ করে দিয়েছে। অর্থাৎ এই আজকের দিন কিন্তু প্রায় 30 ওভার খেলা বাকি ছিল। হাসান মাহমুদ প্রেসে এসে বলছিলেন তাদের প্ল্যান ছিল যে আজকের দিনে যত তাড়াতাড়ি সম্ভব খেলা শেষ করা যায়। এখানে জাকির হাসান যে কাউন্টার অ্যাটাক করেছিল সেটা একটা বড় কারণ ছিল, এই যে তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে এটা কাজ করা যায়। যেহেতু আগামীকালে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, আমরা সেই রিস্কটা নিতে চাই না। আজকে যেহেতু আমাদের হাতে সময় আছে, 30-32 ওভার মতো খেলার মতো সময় আছে, আমরা চাইলে আজকে যদি সেটা করতে পারি বা একেবারে ক্লোজ করে ফেলতে পারি, যতটুকু একদম কাছে যাওয়া যায় সেটা যদি করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা একটা এগিয়ে থাকবো। এখনও বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে, কারণ 10 উইকেট হাতে, 143 রান, পুরো দিন বাকি। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে বৃষ্টি। রাওয়ালপিন্ডির আবহাওয়া কিন্তু খুব বেশি ভালো সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ দেখুন, আপনি যদি লাস্ট 2 সপ্তাহ বা এই মাস মানে আগস্টের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন,
রাওয়ালপিন্ডি বা ইসলামাবাদে বৃষ্টি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলা যখন বাংলাদেশ এই দল যখন পাকিস্তান সায়েন্সের বিপক্ষে এই দল খেলতে গেল, তখন কিন্তু ইসলামাবাদে প্রথম 4 দিনের ম্যাচে আমরা বৃষ্টি দেখেছি, দ্বিতীয় 4 দিনের ম্যাচে আমরা বৃষ্টি দেখেছি। ওয়ানডে সিরিজ যদি আপনি খেয়াল করেন, প্রথম ম্যাচটা হয়েছে ঠিকঠাক মতো, পরের দুটো ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তো বৃষ্টি অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, জাতীয় দলের খেলা তো কিন্তু একেবারে এই যে আপনি যদি দ্বিতীয় টেস্টের দিকে তাকান, প্রথম দিন কিন্তু বৃষ্টির কারণে খেলাই হয়নি, টসও করা সম্ভব হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে রাওয়ালপিন্ডির সবচেয়ে বড় যে সমস্যাটা, যে এখানে যদি বৃষ্টি আসা শুরু হয়, মানে বৃষ্টিতে একবার ভারী বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে সেদিন সারাদিনের খেলা সম্ভব হয় না। এটা একটা সবচেয়ে বড় সমস্যা। এখন বাংলাদেশ যদি এরকম একটা সমস্যার মুখে পড়ে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় লস হবে। কারণ দেখুন, এই মুহূর্তে পাকিস্তানকে বৃষ্টি ছাড়া এই ম্যাচ জেতাতে, মানে হারা থেকে কেউ আর বাঁচাতে পারবে না। আপনার মনে থাকার কথা, এই সিরিজ শুরুর আগে বাসিত আলী, পাকিস্তানের সাবেক নির্বাচক ছিলেন, ক্রিকেটার ছিলেন, তিনি বলছিলেন যে বাংলাদেশকে এই টেস্ট, মানে এই সিরিজ থেকে বাংলাদেশকে শুধুমাত্র বৃষ্টি বাঁচাতে পারে। কারণ বৃষ্টি আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছিল যে এই পুরো সিরিজ জুড়েই বৃষ্টি একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। বাসিত আলী সে সময় বলছিলেন যে বৃষ্টি ছাড়া বাংলাদেশে কেউ বাঁচাতে পারবে না। এখন বাংলাদেশের সমর্থকরা চাইলে এটা বলতেই পারেন যে আগামীকাল যদি বৃষ্টি না হয়, বাংলাদেশের জয় থেকে, পাকিস্তানকে হারা থেকে একমাত্র বৃষ্টি ছাড়া কেউ আর বাঁচাতে পারবে না। এখন কথা হচ্ছে আবহাওয়াটা কীরকম থাকতে পারে, এটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে। আবহাওয়াটা যেটা জানা গেছে, মানে আবহাওয়ার পূর্বাভাসনে যেটুকু বোঝা গেছে, যে আগামীকাল সকাল নাগাদ একটু ঝড়ো হাওয়া বইতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের সকাল 10টা নাগাদ। অর্থাৎ বাংলাদেশ কিন্তু খেলা শুরু হবে 11:15 বা 11টা নাগাদ, এই সময়টাতে খেলা শুরু হবে। আর তার আগে বৃষ্টির সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে আপনি হয়তো প্রথম সেশনের শুরুতে যে মানে একেবারে টাইমলি খেলাটা নাও শুরু হতে পারে, এরকম একটা শঙ্কা আছে। কারণ সেই সময় ধরেন 40% বৃষ্টির সম্ভাবনা আছে। 40% কিন্তু একেবারে কম না, কিন্তু আবার এত বেশিও না। সেক্ষেত্রে বলা যায় যে একটা সম্ভাবনা আছে যে প্রথম সেশনে খেলা হবে। দুপুরের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আবহাওয়া যেটা বলছে যে বিকেলের দিকে বা দুপুরের পরের যে সময়টাটুকু আছে, সেই সময়টাতে বৃষ্টির খুব বেশি সম্ভাবনা নেই। আকাশটা উজ্জ্বল থাকবে, কিন্তু সেখানে একটা বড় যে জিনিসটা হবে, যদি বাংলাদেশের প্রথম এবং সেকেন্ড সেশনটা যদি ভেস্তে যায়, অন্তত প্রথম সেশন যদি ভেস্তে যায়, সেক্ষেত্রে কিন্তু পরিত্যক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেইটা যেন না হয়, সেটা একটা, মানে আমাদের আসলে সেই দোয়াটাই করতে হবে। কারণ যদি প্রথম সেশন পুরোপুরি ভেস্তে যায়, সেখানে বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ থাকবে, বা তখন আসলে ম্যাচ অফিসিয়ালসরা কি সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু বড় দেখার বিষয়। এই কারণে যদি বৃষ্টি হয়ও, একটু বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, 5-10 ওভার যায় যাক, কিন্তু একেবারে যেন পুরো একটা সেশন কোনোভাবেই শেষ হয়ে না যায়। সেক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জ কিন্তু বাড়বে। বাংলাদেশের তখন ম্যাচ ড্র হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। আর যদি আমার কাছে মনে হয় যে বৃষ্টি খুব বেশি সমস্যা করবে না, একটা মিশ্র আবহাওয়া যদি থাকবে, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো অনেকটা সময় ব্যাটিং করার সুযোগ পাবে। যে সময়টুকু পাবে, বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য ধরতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কাউন্টার অ্যাটাকিং খেলবেন না, ডিফেন্সিভ মুডে যে মুডে খেলেন না কেন, সেটাতে আপনাকে ধৈর্যশীল হতে হবে। শর্ট সিলেকশনে খুব বেশি পারদর্শী হতে হবে, একদম আপনাকে সলিড শট খেলতে হবে। কারণ আপনি জানেন যে দেখেন, প্রথম ইনিংসে যদি আপনি তাকান, 26 রানে আমরা মাত্র 6 উইকেট হারিয়ে ফেলেছিলাম। মানে 10 রান বিনয় করে তোলার পরে 16 রান করতে গিয়ে আমরা 6 উইকেট হারিয়ে ফেলেছিলাম। এরকম কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে। যখন বৃষ্টি হবে, উইকেটে স্টিকে থাকতে পারে, পেসার একটা আলাদা অ্যাডভান্টেজ পেতে পারে। আর সেই ক্ষেত্রে ব্যাটসম্যানদের ওই যেটা বললাম যে একটু কেয়ারফুল হতে হবে, সেটা যদি বাংলাদেশকে ব্যাটসম্যানরা কেয়ারফুল হতে পারে, আবহাওয়া যদি অনুকূলে থাকে বা পক্ষে থাকে বাংলাদেশের, সেক্ষেত্রে এই টেস্টে শুধু বাংলাদেশই জিততে পারে, আর কোনো সুযোগ নেই পাকিস্তানের জন্য। আমরা অপেক্ষা করব, বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, বাংলাদেশ ইতিহাস গড়বে, প্রথমবার আমাদের পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করবে, এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সিরিজ জয়, সবচেয়ে বড় জয়টা আগামীকাল বাংলাদেশ পাবে, সেই প্রত্যাশায় আমরা করছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।